দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর গুড মর্নিং কলকাতায় ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভি। আর শুরুতে যে খবরে নজর রাখবো, গতকাল যে ঘটনা ঘটেছিল পাথর প্রতিমার গুরুদাসপুরে দুই বোনকে খুনের অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতেই এবার দুজনকে গ্রেফতার করলো পুলিশ। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, পাথর প্রতিমার যে ঘটনা সেখানেই দুই বোনকে খুনের অভিযোগ এবং সেই ঘটনাতেই এবার দুজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার জেরে দুজনকে আটক করেছে, দুই বোনকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই পাথর প্রতিমার এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় সেখানে। ইতিমধ্যেই খুনের ঘটনাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাথর প্রতিমার গুরুদাসপুরে দুই বোনকে খুনের ঘটনায় গ্রেফতার দুই ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গতকালই এই ঘটনা ঘটে। দুই বোনের রক্তাক্ত দেহ বারান্দা থেকে উদ্ধার করা হয় এবং এই ঘটনাতেই এবার আজই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে এবং ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পাথর প্রতিমার গুরুদাসপুরে দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল যে ঘটনা ঘটেছিল এবং দুই বোনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় বারান্দা থেকে, এবার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আমরা এই নিয়ে কথা বলবো। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, গতকালের যে ঘটনা, দুই বোনকে খুন করা হয়েছিল, সেই ঘটনাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কি তাদের পরিচয়, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো, গতকাল পাথর প্রতিমা যে গুরুদাসপুরে সেখানে হাড়হিম করা জোড়া খুনের ঘটনা ঘটে। ঘরের মধ্যে থেকে অবিবাহিত দুই বোনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু কিভাবে এই খুন হলো, কারা করলো, এর পেছনে ঠিক কি কারণ থাকতে পারে, এই সমস্ত বিষয় জানতে কিন্তু তদন্তে নামে ঢোলাহাট থানার পুলিশ। এবং পুলিশ তদন্তে নেমে গতদিন রাত্রিবেলায় কিন্তু এই যে মৃত দুই বোন, এদের নিকট দুই আত্মীয়কে গ্রেপ্তার করেছে। এবং এই নিকট দুই আত্মীয়র মধ্যে একজন হলো এই মৃত দুই বোনের ভাইপো সুব্রত প্রামাণিক এবং মৃত এই দুই বোনের ভগ্নিপতি মনিরথ আরি। দুজনেই কিন্তু ওই পাথর প্রতিমার গুরুদাসপুর এলাকার বাসিন্দা। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই যে মৃত দুই বোন, এদের নামে বেশ কয়েক বিঘা জায়গা জমি রয়েছে এবং সেই জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই খুন এখনো পর্যন্ত পুলিশের তরফে জানা গিয়েছে। আজ এই ধৃত দুজনকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে ঢোলাহাট থানার পুলিশ। এবং পুলিশের তরফে আরো যেমনটা জানা যাচ্ছে, ধৃতদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আরো কিছু জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। ধন্যবাদ তোমায় কোয়েল মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের তৃণমূল, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের জের। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবি। নির্বাচন কমিশনে নালিশ রাজ্যের শাসক দলের। অভিযোগের ভিত্তিতে শোকজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 20 মে বিকেল 5টার মধ্যে জবাব তলব কমিশনের। বেলাগাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলীপের পর কাজ করায় অভিজিৎ। কমিশনে নালিশ তৃণমূলের। কুরুচিকর মন্তব্য করে প্রায় সবসময় লাইমলাইটে থাকেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো? কমিশনকে কখনো বলেন মেশো, কখনো মমতাকে ব্যক্তিগত আক্রমণ। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন। এবার দিলীপের স্বর পদত্যাগী বিচারপতির গলায়। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে বেফাস মন্তব্য নতুন কিছু নয়। এর বিরোধিতা করেই শাসক দল তৃণমূলের চিঠি নির্বাচন কমিশনকে। বরাবরই বিজেপিকে নারী বিদ্বেষী দল হিসেবে প্রচার করে তৃণমূল। এর আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে বেফাস মন্তব্য করে দল এবং কমিশনের কোপের মুখে পড়েন দিলীপ। কমিশনের কাছে বিচার চেয়ে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চিঠিতে কি লিখল তৃণমূল? অভিযোগপত্রে তৃণমূলের দাবি, অবিলম্বে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব রকমের নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। তিনি যেন কোনো জনসভা বা পদযাত্রা করতে না পারেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ সমস্ত বিজেপি নেতা যেন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকেন। তৃণমূল 354, 503, 504 সহ মোট 5টি ধারায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি আদর্শ নির্বাচনবিদ
আচরণবিধি ভঙ্গেও অভিযোগ জানিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন এটা বাংলার মানুষ দেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেন্টটা ফাইল করেছি। এটা নারী বিদ্বেষী। কোন এনাদেরকে নিয়ে স্টেজ মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী এগুলো যারা যারা এই স্টেজ শেয়ার করে কিংবা তাকে কি প্রোৎসাহন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, অর্থাৎ আপনারা আর ক্ষমা চাইবেন না, আপনারা তাকে ক্যাস্টিগেট করবেন না কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো তাকে বলবেন না, তার মানে সকলেরই সমর্থন আছে। অভিযোগের ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন। 20 মে বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 24 ঘন্টা আগেই অভিজিতের বিরুদ্ধে করা এফআইআর এর উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই স্বস্তি কাটতে না কাটতেই ফের বিতর্কের মুখে তমলুকের বিজেপি প্রার্থী। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর মহিলাদের সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগে জেলে যান বিজেপি নেত্রী পিয়ালি দাস। এবার এই মামলায় পিয়ালি ওরফে মাম্পিকে অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এফআইআরে জামিন অযোগ্য ধরার ওপর স্থগিতাদেশের নির্দেশ। একই সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য সন্দেশখালীতে অস্থায়ী ক্যাম্প করল সিবিআই। সন্দেশখালীর রাজ্যে চলছে ভোট রাজনীতি। তৃণমূল বিজেপি যুযুধান দুই প্রতিপক্ষেরই হাতিয়ার সন্দেশখালী। মহিলা নির্যাতনের ঘটনাকে সামনে রেখেই বাংলার ফ্রন্ট ফুটে আসে বিজেপি। তবে সন্দেশখালীর ব্লক 1-এর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিওয় পাশা বদলে যায়। ভাইরাল ভিডিওয় উঠে আসে বিজেপি নেত্রী পিয়ালি দাসের নাম। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গেও তার এক ভিডিও ভাইরাল হয়। গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সন্দেশখালীতে মহিলারা একের পর এক অভিযোগ করতে থাকেন। টেবিলের উপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি, তা ওরা বলছে যে সই করিয়ে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এইবার তুমি যাও। আমি চলে এসেছি, এবারে ওরা যে কি করেছে তাও তো আমি জানি না। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পরেই মাম্পিকে নোটিশ পাঠায় পুলিশ। তারপর কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন মাম্পি। গত মঙ্গলবার জামিন চেয়ে বসিরহাট মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করেন তিনি। যদিও আত্মসমর্পণ করেও রেহাই হয়নি, তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শুক্রবার এই মামলার শুনানিতে পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত বন্ডে জামিন পিয়ালি দাসের। এফআইআর এ জামিন অযোগ্য ধারায় উপরে স্থগিতাদেশ। পিয়ালি দাসের বিরুদ্ধে বাকি তদন্ত চলবে। পুলিশ সুপারের নজরদারিতে চলবে তদন্ত। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ। 19 জুন মামলার পরবর্তী শুনানি। আবার তো নতুন করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে। সেই জন্য আমি চাই যে ঘটনায় যারা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা হোক, পরিবেশ শান্ত করা হোক। আদালতে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনা তদন্ত শুরু করেছে সিবিআই। এবার তদন্তে গতি আনতে থামাখালীতেই অস্থায়ী ক্যাম্প করে থাকবেন সিবিআই এর আধিকারিকরা। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের ভাইরাল কল রেকর্ড, দেবের বিরুদ্ধে বিস্ফোরক হিরণ। চাকরি পেতে টাকা দিয়েছেন বলে দাবি এক মহিলার। সেই মহিলার ফোন কল রেকর্ডকে এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি প্রার্থী হিরণের। নিশানায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভাইরাল কল রেকর্ড, দেবের বিরুদ্ধে বিস্ফোরক হিরণ। চাকরির বিনিময় 9 লাখ। ভোটের আবহে ভাইরাল ফোন কল রেকর্ড, আর তা নিয়ে বিতর্ক শুরু। কেন্দ্রবিন্দুতে ঘাটালের 2 প্রার্থী হিরণ এবং দেব। অডিওকে ঘিরেই সরগরম ঘাটালের রাজনীতি। কি শোনা যাচ্ছে ফোন কল রেকর্ডে, কেনই বা বিতর্ক?
রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক বুঝে গেলাম। এবারে আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে? এই কল রেকর্ডকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা হিরণের। যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানো। তার মানে উনি পুরোটা জানতেন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। কি জবাব দিচ্ছেন ঘাটালের তৃণমূল প্রার্থী? আমার কাছে কোনো এরকম কেমন খবর নেই, আই হ্যাভ নো আইডিয়া। ফোন কল রেকর্ডে উঠে এসেছে রামপদ মান্নার নাম, তার বিরুদ্ধেই টাকা নেওয়ার অভিযোগ। আমাকে এইসব প্রশ্ন করে কি লাভ, আমি এই প্রশ্ন কি করে বারবার কেন এরকম অভিযোগ, উদ্দেশ্য ফোন কল ভাইরাল হতেই আসরে দুই রাজনৈতিক প্রতিপক্ষ তদন্তের দাবি করছে বিজেপি, আর তৃণমূল বলছে হার নিশ্চিত জেনেই দেবের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ। নিয়োগ দুর্নীতির তদন্ত এখন ইডি সিবিআই করছে আদালতের নির্দেশে। আমার মনে হয় এই বিষয়টি তাদের হাতে যাওয়া দরকার, এবং তারাই বিষয়টি তদন্ত করে উপযুক্ত দোষীকে সাব্যস্ত করে তার বিরুদ্ধে কঠোর দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আমরা চাই। প্রথম থেকেই দেখছি তিনি নির্বাচন প্রচার কম করছেন, ব্যক্তি আক্রমণ সব থেকে বেশি করছেন। তিনি যে আক্রমণ করে যে অপবাদ ছড়াচ্ছেন সেটা প্রমাণ করার দায়িত্ব তার, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে প্রকাশ্যে সবার সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়াটাও কিন্তু তারই উচিত। 25শে মে ঘাটাল লোকসভায় ভোট, তার আগেই এই কল রেকর্ডকে ঘিরে বিতর্ক তুঙ্গে। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ার জগৎবল্লভপুরে সেখানে একটি কারখানায় আগুন, সাত সকালেই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা, এবং যেমনটা জানা যাচ্ছে সাত সকালেই এই অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে। একদমই হাওড়ার জগৎবল্লভপুরে সাত সকালে একটি কারখানায় আগুন লাগলো, এবং ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা স্পষ্ট নয়, দেখছেন সেই ছবি। সাত সকালে আগুন, এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পটচুল কারখানাতে আগুন ধরে যায়, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। গুড মর্নিং কলকাতা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।